কেটে গেল ফোন কল। আর এদিকে রেখে গেল ভীত মানবিককে। সেই দিব্যলোকনের রূপ খুব ভালো করে বুঝল প্রিয় পুরুষের অপরাধের চেয়ে তার প্রাণ আগে জরুরি। আর সেই প্রাণটা তো তীব্র নামক পুরুষের ভেতর রয়ে গেছে। তাই তো সব ভয় বাধা পেরিয়ে ছুটে চলল তীব্রর নিকট। ফ্ল্যাশব্যাক এন্ড। বর্তমানে তীব্রর বুকে মাথা রেখে ফুপিয়ে কাছে রূপ। তখনকার কথা মনে করে ভয়ে শিউরে উঠেছে বারংবার। এদিকে যার বুকে মাথা রেখেছে সেই মানবটি কি পরিমাণ রেগে আছে তা জানলে এই মুহূর্তেই রূপ নিজেকে নিয়ে আতঙ্কে থাকত। কিন্তু স্বচক্ষে হয়তো কখনো রহস্য মানবের আড়ালে থাকার রূপ দেখা হবে না, কারণ এই পুরুষ যে হারাতে চায় না নিজ কোমল নারীটিকে। তাই তো নিভৃতে যত্নে রেখে দেয় সব রহস্য। প্রেয়সীর কান্না বাড়তেই আলতো স্বরে তীব্র নিজের বুক থেকে উঠালো। শক্ত দুহাতের মাঝে কোমল নারীটিকে আলতোভাবে ধরল, মৃদু কণ্ঠে বলে উঠল, আমায় বিশ্বাস করলে কেন তীব্রময়ী? এমন সময় মৃদু কণ্ঠে ভীষণ চমকালো রূপ। তীব্র হাতের উপর নিজ হাত রেখে বলে উঠল, আমার তীব্র কখনো খারাপ কাজ করতে পারে না, তাই বিশ্বাসের ভিত নড়বড়ে হবে না কোনো দিন। তীব্র সবসময় অন্যায়ের বিপক্ষে অবস্থান করে, যা কোনো নারীর কাছে সৌভাগ্যের পাওয়া। আর আমি নিঃসন্দেহে সেই নারী যে তীব্র বক্ষ দেশে বাস করে। দীপ্ত চক্ষু মেলে চেয়ে রইল তীব্র প্রেয়সীর পানে। এত ভালোবাসা এত সুখ তার কপালে আছে কোনোদিনও কি ভেবেছিল ও? না চাইতেও অনেক কিছু পেয়ে গেছে এই নারীর থেকে, যা ওর কাছে অপ্রত্যাশিতই বটে। শক্ত করে বক্ষ বন্ধনী করল রূপকে। আলতো অথচ করুণ কণ্ঠে বলে উঠল, আমায় ভুল বুঝো না কোনোদিনও তীব্রময়ী। তবে বেঁচে থেকেও জীবন্ত লাশে পরিণত হব আমি। তুমি আমায় ছেড়ে দিলে আমি তোমায় আটকে রাখতে পারবো, কিন্তু তোমার অবহেলা মেনে নিতে পারবো না তীব্রময়ী। তোমায় আমি এই জনমে মুক্তি দেব না কোনোদিনও। করুণ কণ্ঠে বলা কথাগুলো কর্ণগোচর হতেই রূপের চিত্ত কাঁপিয়ে তোল। এই গম্ভীর পুরুষটি এতটা অসহায় তা কোনোদিনই বুঝতে পারেনি রূপ। মনে হয় কেউই বুঝতে পারবে না এই গম্ভীর পুরুষটির কতটা কষ্ট চেপে রাখে প্রিয়জনদের অভাবে। রূপ নিজেও ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আপনার তীব্রময়ী মুক্তি চায় না তীব্রতর। সে আজীবন আপনার হৃদয়ে বন্দী থাকতে রাজি। প্রশান্তির নিঃশ্বাস নিয়ে বুকের মাঝে আবদ্ধ করতে নিল রূপকে। মনে মনে বলে উঠল, শেষ পর্যন্ত আমার কলিজার দিকে হাত বাড়ালি তুই। আমার থেকে আমার তীব্রময়ীকে আলাদা করতেও উঠে পড়ে লাগলি। তোকে এবার বোঝাবো তীব্র কি, খুব ভালো করেই বোঝাবো। বলেই চোখ বন্ধ করল। ভাবলো যাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে সে তীব্রর বিশ্বস্ত কর্মচারী। সেই তীব্রর ধ্বংসরাজ্যের অনেক হত্যালীলার ছবি তুলেছে, আর সেই ছবিগুলো পাঠিয়েছে তাকে, যা রূপকে পাঠানো হয়েছিল। এভাবে চললে তো তার রাজ্য আগেই ধ্বংস হয়ে যাবে। আরও সতর্ক থাকা প্রয়োজন। যে এই বিশ্বাসঘাতকতা করেছে তাকে তো তীব্র অর্ধ জ্বলন্ত দেহ উপহার দিয়েছে। তবে বাকিদের প্রতি নজর রাখতে হবে। ব্যানার্জি হাউসে সবাই খাবার খেতে ব্যস্ত। এখানে ফাল্গুনী আর রুদ্রাক্ষের পরিবারের সাথে ব্যানার্জি বাড়ির পুরুষেরা বসেছে। ব্যানার্জি বাড়ির গিন্নিরা খাবার সার্ভ করছেন, বাকিরা ড্রয়িং রুমে আড্ডারত। সবার মধ্যেই বিশাল মাপের উত্তেজনা কাজ করছে। আর মাত্র 20 দিন পর 3 ভাইয়ের বিয়ে। আজ সবার মিলনের মাধ্যমে পুরোহিত মশাই ডেকে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। যেহেতু কেউ দেরি করতে চাইছে না, তাই আগেভাগে দিন ঠিক করার কথা বলতেই শুভদিন বেরিয়ে এলো এই মাসের 22 তারিখে। যদিও এই কয়েকদিনে সব আয়োজন করা সম্ভব নয়, তবুও সবাই মত দিল এই দিনেই। ব্যাস, খুশির রেশ পড়ল সবার মাঝে। রূপ তো পারছে না লুঙ্গি ডান্স করতে। একসাথে 3 দাদার বিয়ে। ও সোফায় বসে সমানে বকবক করে যাচ্ছে ফাল্গুনীদের সাথে। কে কি পড়বে, কবে কি করবে সব একদিনে বলে ফেলতে পারলে যেন বাজে। ওকে দেখে এই মুহূর্তে 15 বছরের কিশোরী লাগছে। এদিকে রোশন, রন, রোহান গালে হাত দিয়ে দেখছে বোনের কাণ্ড। তীব্ররও একই অবস্থা। রোহান আর চুপ থাকলো না, চেঁচিয়ে বলে উঠল, এই পেতনি থাম না বোন, আমাদের কথা বলার সুযোগ দে একটু। রূপ রাগে চোখে তাকিয়ে বলে উঠল, প্রথমে পেতনি ডেকে পরে বোন ডাকলে কেন? আর কথা বলবে মানে কি? তোমার বউয়ের বড় দাদা সামনেই বসে আছে, বউয়ের সাথে কথা বলতে লজ্জা লাগবে না তোমার? বিস্ময় হতবাক হলো রোহান। বাকি সময় মিটমিট করে হাসছে। মৃন্ময়ের দিকে একবার আর চোখে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, আমি কখন বললাম বউয়ের সাথে কথা বলবো? আমি তো আলোচনা করার কথা বলছিলাম। রূপ ভেঙচি কেটিয়ে বলে উঠল, তো তোমরা করো না, লেডিসদের মাঝে ঢোকো কেন?
রোহান আর কিছু বলল না রূপকে, তবে তীব্রকে বলে উঠল, ভাই আপনি সাবধানে থাকেন, এই পেতনি আমাদের ঘাড় থেকে বিদায় হয়ে আপনার ঘাড়ে বসবে, তৈরি থাকেন। রোহানের কথায় হাসির রোল উঠল। তীব্র এক দৃষ্টিতে তাকালো বাচ্চা বাচ্চা বউটার দিকে। রূপ রোহানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তীব্রর দিকে তাকাতে নজরে পড়ল পলকহীন দৃষ্টি, যা রূপের দিকে নিবদ্ধ। ইস, এই লোক এত জনের মাঝেও তার দিকে তাকিয়ে আছে, তাও আবার এত প্রেমময় দৃষ্টিতে। প্রেম প্রেম লাগে তো এমন করে তাকালে। কেন বোঝে না এই প্রেম রত্নে খচিত সিংহাসনে বসে থাকা তার হৃদরাজ্যের সম্রাট? আপন গতিতে ছুটে চলার সময়কে থামানোর সাধ্য নেই কারো। সে এক মনে আপন ছন্দে এগোয়, কখনো হেলে দুলে তো কখনো বুলেটের গতিতে এগিয়ে চলে ভবিষ্যতের দিকে। সুখের সময় মনে হয় বুলেটের গতিতে সময় ছুঁয়ে গেল, আবার দুঃখের সময় মনে হয় যেন কাটতেই চাইছে না দিনগুলো। এভাবেই চলছে জগৎ জোড়া, কাটছে প্রহর অপেক্ষারত হয়ে। সময় গড়িয়ে আজ 20 দিন পার হলো। ব্যানার্জি হাউস আজ সেজেছে নতুন রঙে, রং বেরঙের বাহারি তাজা ফুলের সাজে মেতেছে ঘ্রাণ। বাড়ির মেন গেটে ফুলের পসরা বসেছে যেন, সেখানে বড় করে ফুলের গেট বাঁধানো হয়েছে। সারা বাড়ি ফুলে ফুলে ভরে গেছে। বাড়ির 3 প্রদীপের বিয়েতে কেউ একটুও কার্পণ্য করেনি। মন ভরে অঢেল অর্থ দিয়ে সাজিয়েছে পুরো ব্যানার্জি হাউস, রিমন, রনক, রূপক ব্যানার্জি মিলে। তীব্র সেসব ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে আর তদারকি করছে। ওর সাথে মেঘও দাঁড়িয়ে। ওরা কাল রাতেই এ বাড়িতে এসেছে। রূপের বন্ধুমহলও উপস্থিত আছে, যারা বর্তমানে রূপের ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। তবে বেগম আর মৃন্ময় মিসিং। ওরা কমিউনিটি সেন্টারে আছে ফাল্গুনের বিয়ের ব্যবস্থায়। যেহেতু ছেলের বাড়ির একই, তাই এখান থেকেই বরযাত্রী বিয়েতে যাবে। আর কমিউনিটি সেন্টারে 3 কনেপক্ষের লোকজন উপস্থিত। শহরের নামকরা কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে, সেখানেও বিশাল আয়োজন। এতক্ষণ এইসব ভাবছিল তীব্র। মেঘ পাশে এসে কনুই দিয়ে ধাক্কা মেরে বলে উঠল, এই মেয়েগুলো আসে না কেন রে? ওরা তীক্ষ্ণ চোখে আটকালো মেঘ। কথা আটকে দম আটকাবার জোগাড় হয়েছে বর্তমানে। তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সব সময় বেশি বলিস তুই মেঘ। মেয়েগুলো আবার কি কথা? নাম বলতে পারিস না গাধা? আর ভাই এমন রাগ করিস কেন বলতো? এত মেয়ের নাম মনে রাখা যায় নাকি? তীব্র আর কিছু না বলে সামনে এগিয়ে গেল। মেঘ ওখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, বিড়বিড় করে বলে উঠল, ইস, মোর পাখিটার দেখা পাবো কখন? কাল রাত থেকে বেপাত্তা। বলে রান্নার তদারকি করতে চলে গেল। 2 বান্ধবী মিলে ঠেলাঠেলি করে মেহেন্দি তুলছে হাত থেকে। কাল বেশ রাত করে মেহেন্দি দেওয়ার ফলে সারা রাত মেহেন্দি নিয়েই ঘুমোতে হয়েছে। আর সকালে উঠে হয়েছে আরেক জ্বালা। মেহেন্দি কিছুতেই উঠছে না হাত থেকে, উঠলেও জ্বালা করছে প্রচুর। রূপ কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল, এজন্যই বলেছিলাম কাল রাতে হাত ধুয়ে নিতে। শুনলি না আমার কথা? নে, এখন নিজেও মজা নে, আমাকেও দে। লজ্জা, উফ জ্বালা, উফ। মন নিজেও কষ্টে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি কি জানতাম নাকি এত টাফ হবে বিষয়টা? তাছাড়া কাল ধুয়ে ফেললে তো রং আসতো না। মরার রঙের জন্য হাতটাই জলে লাল হয়ে যাবে। ওদের 2 বান্ধবীর কথার মাঝে ব্রেকফাস্ট হাতে ব্যস্ত ভঙ্গিতে রুমে ঢুকলেন মিসেস অরিশা। দুজনকে রুমে না পেয়ে ওয়াশরুমে নক করতেই রূপ ভয়ে ফিসফিস করে বলে উঠল, এই রে, কাজ সেরেছে, মা দেখলে নির্ঘাত বকবে। মন নিজেও ভয় পেল, কিন্তু বাইরে থেকে ডাকের পরিমাণ বাড়তেই রূপের দিকে ইশারা সেরে মেহেন্দি হাতেই দরজা খুলতে উদিত হলো। দরজা খুলতেই দুজনের অবস্থা দেখে রেগে গেলেন মিসেস অনিশা। ধমকে বলে উঠলেন, এভাবে ডলাডলি না করে হাত দুটোকে জলে ভিজিয়ে রাখ কিছুক্ষণ। কি অবস্থা করেছে হাতের! উফ, এদের নিয়ে আর পারা যায় না। বলেই রুমে চলে আসলেন তিনি। পেছনে রেখে গেলেন উল্লাসিত 2 বান্ধবীকে, যারা সামান্য সমাধানের উপায় পেতে আনন্দে উল্লাসিত। হলুদ শাড়িতে সব মেয়েরা সেজেছে। হলুদ অনুষ্ঠান শুরু হবে কয়েক ঘন্টা পরেই। কমিউনিটি সেন্টারে কনেদের হলুদ হবে, তাই এই বাড়িতে হলুদ ছোঁয়ানো তাড়াতাড়ি শেষ করতে হবে। বরপক্ষকে ছোঁয়ানো হলুদ আর তত্ত্ব পাঠাতে হবে কনের কাছে। সেই হলুদই ছোঁয়ানো হবে কনেকে, তাই তাড়াতাড়ি সব আয়োজন করছে সবাই। ড্রয়িং রুমে আপাতত ফাঁকাই। সবাই বাগানে হলুদের স্টেজের সামনে আছে। সেখানে 5 বউ মিলে হলুদ বাড়ছে সামগাইয়ে। আশেপাশে সবাই নানান কাজে করছে। বাচ্চাদের হইচয়ে ভরে গেছে চারিপাশ। রূপ আর মন মিলে ড্রয়িং রুমে বসে হলুদের তত্ত্ব সাজাচ্ছে। রূপ এইসব সাজানোতে নানান ডেকোরেশন করতে বেশ ভালোই দক্ষ।
দু বান্ধবী হেসে হেসে কাজ করছে। মেঘ আর তীব্র মাত্রই সিঁড়ি দিয়ে নেমে এলো, সাথে করে রোশন, রণ আর রোহানকে হলুদের সাজ সাজিয়ে। ওদের পরনে সাদা ধুতি আর সেন্টু গেঞ্জি, গলায় গামছা ঝোলানো। ওদের তিনজনের হাতে দর্পণ। তীব্র আর মেঘের পরনে সাদা পায়জামা, সাথে হলুদ পাঞ্জাবি, তবে পাঁচজনের চোখে সানগ্লাস। রূপের বাকি ছেলে কাজিনরা ওদের পেছন পেছন নামছে সিঁড়ি দিয়ে। তীব্র অন্যমনস্ক হয়ে নামছিল। মেঘ আবার সকালের মতো কনুই দিয়ে খোঁচা দিয়ে দ্রুত বলে উঠল, ভাই নিচে থাকা একবার। ওর কথার ধরনে বেশ বিরক্ত বোধ করল তীব্র। বাকি সবাই তখনই নিচে তাকিয়েছে। তীব্র নিচে তাকাতেই চমকে থমকে দাঁড়ালো, যেন সিক্ত হয়ে উঠল মুখমণ্ডল। ঠিক প্রথম দিনের মতো এবারও প্রেমে পড়ল হলুদ পরে। রূপ সাদা ব্লাউজের সাথে হলুদ শাড়ি পরেছে, কাঁচা কাঠগোলা ফুলের গহনায় সাজিয়েছে নিজেকে। অথচ বাকি সবাই হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ, সাথে গাঁদা ফুলের গহনায় সাজ সেজেছে, যার ফলে সবার থেকে আলাদা লাগছে রূপকে। আর সেদিকে একধানে তাকিয়ে তীব্র। তিন ভাইও মুগ্ধ চোখে তাকিয়ে আছে রূপের দিকে। ওরা এগিয়ে আসতেই রূপ মন চোখ তুলে তাকালো। রোশন রূপের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আমার বনুটা তো আজ রাজকন্যা লাগছে। রণ রূপের নাক টেনে বলে উঠল, আমার না, আমাদের হবে দা ভাই। রোহান মজার ছলে বলে উঠল, আজ হঠাৎ করে পেতনি থেকে সুন্দর হলি কেমনে? রূপ হেসে বলে উঠল, যাক, তুই তাও মানলি আমি সুন্দর। বলেই ফিক করে হেসে দিল। রোহান প্রথমে ভ্যাবাচাকা খেলেও পরক্ষণে নিজেও হেসে দিল। তিন ভাই আদরে স্পর্শ এঁকে দিল একে একে রূপের কপালে। এরপরে সবাই বসলো সোফায়। রূপ আবার কাজে বসতে নিলেই চোখ গেল সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা তীব্রর দিকে, যে কিনা একদৃষ্টিতে তাকিয়ে তারই দিকে। রূপ থমকালো প্রিয় পুরুষের অমন নজর কাড়া রূপ দেখে। হারালো সেই প্রেমিকের মাঝেই। বিড়বিড় করে বলে উঠল, আজ আবার আমায় ঘায়েল করলেন তীব্রতর। না জানি আজ কত মেয়ের হার্ট ব্রেক করবে। শেষ কথাটা বেশ রাগের সাথেই বলার দরুন একটু আওয়াজ হয়ে গেল, যার ফলে স্পষ্ট শুনল তীব্র। ধ্যানভঙ্গ হলো। এগিয়ে এলো প্রেয়সীর নিকট। লোকচক্ষুর অন্তরালে প্রেয়সীর কানে ফিসফিসিয়ে বলে উঠল, মরণ ডেকে আনলো প্রেয়সী। আমার হৃদয় তো ব্রেক কষে ফেলেছে ইতিমধ্যে। তার চিন্তা না করে তুমি পড়ে আছো অন্যদের নিয়ে। রূপ অবাক প্লাস ঘোরের মাঝে দাঁড়িয়ে আছে। তীব্রর কথা কানে গেলেও তা মস্তিষ্ক ধারণ করতে পারছে না। তার অন্যতম কারণ তীব্রর পুরুষালী পারফিউমের ঘ্রাণে উন্মাদ হয়ে গেছে ইতিমধ্যে। তীব্র যেন প্রেয়সীর মনের অবস্থা বুঝে নিল নিমিষেই, তাই একটু দূরে সরে বলে উঠল, এভাবে তাকিও না তীব্রময়ী। হঠাৎ হঠাৎ হৃদয়ে ছলাৎ করে ওঠে। রূপ দ্রুত চোখ সরালো। মুখে খেলে গেল লাজুক হাসির ঢেউ, যা বাড়ি খেলো সামনের বলিষ্ঠ মানবটির বক্ষ কোণে গিয়ে। তীব্র অতিষ্ঠ হল প্রেয়সীর সন্নিকটে হৃদ মিলনের জন্য। নিশালো কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আমার আধারের হৃদয় স্পর্শী আধার রাতেই না হয় এমন হৃদয় করা সাজে নিজেকে সাজিও। আলোর মাঝে আমায় ঘায়েল করো না। নিজেকে সামলানো দায় হয়ে পড়ে যে। বেসামাল লাগে নিজেকে। যদি বেসামাল হয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলি, তার দায় কি তুমি নেবে তীব্রময়ী? বিয়ের বাজনা বাজছে চারিপাশ জুড়ে। হলুদ খেলায় মেতে উঠেছে ব্যানার্জি হাউস। মাত্রই 3 বরকে হলুদ ছুঁয়ে দেয়া হয়েছে। এখন সেই হলুদের অনুষ্ঠানে বাকিরা মেতেছে আনন্দে। এদের মধ্যে রূপ সবার মধ্যমণি হয়ে উঠেছে। 3 ভাইয়ের এক বোন বলে কথা। তার উপর ব্যানার্জি হাউসের একমাত্র রাজকন্যা। তবে রূপের মুখে ফুটে উঠেছে প্রাপ্তির হাসি। সবার চোখের আড়ালে লাজুক দৃষ্টি মেলে তাকাচ্ছে নিষ্প্রিয় পুরুষের সনে। মন প্রাণ জুড়ে উড়ে বেড়াচ্ছে রঙিন প্রজাপতি। হঠাৎ তীব্রর সাথে চোখাচোখি হতেই চোখ টিপ দিল তীব্র। রূপ লজ্জায় আরো খানিকটা মিয়ে চোখ নামিয়ে নিল। ডুব দিল কিছুক্ষণ আগের মধুর মুহূর্তে, যেখান থেকে এই রঙিন প্রজাপতিগুলোর উৎপত্তি। লজ্জায় রাঙা মুখশ্রী। কিছুক্ষণ আগে রূপরা সবকিছু রেডি করে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছে। তখন সবাই বরকে হলুদ ছোঁয়াতে ব্যস্ত। রূপ মাত্রই নিজের প্রাণপ্রিয় 3 দাদাকে হলুদ ছোঁয়াতে উঠেছে স্টেজে। রোশনকে হলুদ লাগাতে যাবে, ঠিক তখনই তীব্র এসে হাজির সেখানে। সবাই তীব্র আর রূপের বিয়ের ব্যাপারটা জানে, তাই ইয়ংরা বেশ উচ্ছ্বাসিত হয়ে ও বলে উঠল। রূপ লজ্জায় মিয়ে যেতেই তীব্র রূপের হাতের হলুদ তত্ত্ব থেকে ডান হাতে সামান্য হলুদ ছুঁয়ে দেয় রোশনের গালে, আর বাঁ হাত দিয়ে রূপের হলুদ ধরা হাতটা শক্ত করে ধরে ছুঁয়ে দেয় তা রোশনের গালে। মানে একসাথে দুজনে হলুদ ছোঁয়ায় রোশনকে।
এই ঘটনায় সবাই বেশ আনন্দময় হয়ে পড়ে। বড়রা একটু দূরে থাকায় এইসব তাদের অবগত। সবার অলক্ষ্যে তীব্র ফিসফিস করে রূপের কানে কানে বলে ওঠে, দেরি করেছো কেন তীব্রময়ী? তাড়াতাড়ি বাকি দাদাদের হলুদ ছুঁয়ে দাও। রূপ তীব্রর কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো। তা দেখে তীব্র আবারও একই ভঙ্গিতে বলে ওঠে, কি হলো এভাবে তাকাচ্ছ কেন? যা বললাম তাড়াতাড়ি করো। রূপ বিশেষ কিছু বলল না, আর নিজেও তীব্রর সাথে রণ আর রোহানকে হলুদ ছুঁয়ে দিল। হলুদ ছুঁয়ে দেয়া শেষ হতেই তীব্র একটু দূরে দাঁড়ালো, উদ্দেশ্য রূপকে সাথে নিয়ে স্টেজ থেকে নামা। কিন্তু রূপের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রূপ তীব্র সরার সাথে সাথে রোহানকে হলুদ ভূত বানিয়ে দিয়েছে হলুদ মেখে। বেচারা রোহানের পুরো শ্বাসটাই নষ্ট। মুখ ভর্তি হলুদ মাখা বন্ধ চোখে রূপকে হাতড়িয়ে খুঁজতে খুঁজতে রাগী কণ্ঠে বলে উঠল, পেতনি, এটা কি করলি তুই? আমি তো ভালো মতন ছবি তুলিনি এখনো, তার আগেই তুই আমাকে এভাবে আদর মাখিয়ে ভূত বানিয়ে দিলি। রূপ খিলখিল করে হাসতে হাসতে বলে উঠল, এতদিনের শোধ তুলে নিলাম ছোট্টা ভাই, তবে আদর দিয়েই তো ভূত বানিয়েছি। বেশ লাগছে তোকে দেখতে, দাঁড়া কয়েকটা ছবি তুলে নি। বৌমণিকে পাঠাতে হবে তো নাকি? বলে ফটাফট ছবি তুলতে লাগলো। এদিকে রোহান রেগে বোম হয়ে আছে। বাকি সবাই হাসি হাসি মুখ করে দেখছে ভাই বোনের খুনসুটিময় ঝগড়া। রোহান কোনো রকমে চোখ কষলে পরিষ্কার করে রূপের দিকে তাড়া করতে নিলেই রূপ শাড়ি সামলে দৌড় দিল। ওকে দৌড় দিতে দেখে রোহান থেমে গেল। এদিকে সবাই হাসিতে মেতে উঠল আবারও। সবার অগোচরে তীব্র এগুলো নিষ্প্রিয়সীর নিকট। রূপ ড্রয়িং রুম পেরিয়ে সবে ভেতরে ঢুকেছিল। এখনও ওর গায়ে হলুদের ছিটে ফোটাও লাগেনি, তাই আবারও বেরোবে হলুদ খেলতে। কিন্তু তার আগেই কেউ একজন হ্যাঁচকা টানে ওকে পাশের রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করতেই আবছা আলোয় রূপ স্পষ্ট বুঝল নিষ্প্রিয় পুরুষটিকে। তবে অবাক হলো বেশ। কিছু বলতে উদিত হতেই তীব্র থামিয়ে দিয়ে নিঃস্বার্থক কণ্ঠে বলে উঠল, আর কতভাবে আমায় পাগল করবে তীব্রময়ী? এই যে এত এত পাগল হয়ে আছি তোমাতে, তাও তোমার মন ভরে না বুঝি? আরো মাতাল করে দিতে উঠে পড়ে লেগেছ তোমার মাঝে আমায়। বলেই রূপের দিকে ঝুঁকে গেল। তীব্রর কথার আগামাথা কিছুই বুঝল না রূপ। তবে তীব্রর ঝুঁকে যাওয়া দেখে ভরকে গেল ও। তীব্র আরো খানিকটা ঝুঁকে দূরত্ব ঘুচিয়ে দিল ক্ষণিকেই। মৃদু কণ্ঠে বলে উঠল, আজ তোমার এই শাড়ির আভূষণে একবার পাগল হলাম, অতপর আবারও বাচ্চা মতে মোহিত করে দিলে তুমি আমায়। তোমার চুলের ভাঁজে গোঁজা কাঠ গোলাপগুলো আমায় আরো পাগল করে দিচ্ছে তীব্রময়ী। এভাবে চলতে থাকলে আমি দূরে থাকার বদলে তোমার কাছে ছুটে আসবো প্রতিনিয়ত। তারপর তোমার দজ্জাল বাবা আমার ঘাড় মটকাবে তার মেয়ের কাছে আসার জন্য। রূপ সবটাই শ্রবণ করল শান্ত মনে। কিন্তু যেই না বাবাকে নিয়ে কথা উঠল, অমনি হঠাৎ করে রেগে গেল। তীব্রর বুকে দু হাত দিয়ে দূরে ঠেলার চেষ্টা করতে করতে বলে উঠল, আমার বাবা জল্লাদ নয় তীব্রতর, সে আমার কাছে সুপারম্যান। না হলে এত সহজে আমাদের বিয়েটা মেনে নিত না, বুঝলেন? তীব্র হাসল মৃদু, তবে কিছু বলল না। রূপ তীব্রর এমন ভাবখানা দেখে কিছু বলতে নেবে, তখনই শাড়ি ভেদ করে কোমরের কাছে শীতল স্পর্শে কেঁপে উঠল এক প্রকার। হৃদ প্রস্রাব মেলে অনুভূতিরা ছোটাছুটি করতে লাগলো অনবরত। তার উদরে বিচরণ চলতে লাগলো শক্ত বলিষ্ঠ পুরুষালী হাত। রূপ আবেশে চোখ বুজে কাঁপতে শুরু করলো। রূপের মৃদু মৃদু কম্পনে তীব্র যেন আরো উত্তেজিত হয়ে উঠল। মাদক মিশ্রিত কণ্ঠে থেমে থেমে বলে উঠল, তুমি কি খাও বলো তো তীব্রময়ী? এত এত সফট কেন? ইচ্ছে হয় ঠুপ করে খেয়ে ফেলি তোমায়। বলেই ঠোঁট স্পর্শ করতে শুরু করলো উন্মাদ সেই পুরুষ। আদরে ভরিয়ে দিতে লাগলো প্রেয়সীকে। আলতো আলতো ঠোঁটের স্পর্শে উন্মাদ সেই পুরুষ রূপকেও উন্মাদ করে তুলল। হারালো প্রেম সুধার গভীরে। সময় গড়াতেই তীব্র ছেড়ে দিল রূপকে। দুজনের নিঃশ্বাস আটকে হাঁপাচ্ছে অনবরত। কিছু সময় পরেই রূপের খেয়াল হলো ওর কোমর জুড়ে তীব্র হলুদ লাগিয়ে ভরে দিয়েছে। অবাক চোখে তাকাতে চাইল তীব্রর দিকে। তার আগে তীব্র দ্রুত রূপকে নিয়ে বেরিয়ে এলো বন্ধ রুম থেকে। যেতে যেতে বলে উঠল, আবার তীব্রময়ীটাকে অন্য কেউ হলুদ ছোঁয়ার আগে আমি তাকে হলুদে রাঙিয়ে দিলাম আমার স্পর্শের মাঝে। এরপর আর কথা না বলে কিছু দূর এগিয়ে দ্রুত চলে গেল বাগানের দিকে। না হলে সবাই আবার উল্টোপাল্টা ভেবে বসে যদি। বিয়েবাড়িতে কোনো ঝামেলা চায় না তীব্র। রূপের আর প্রশ্ন করা হলো না কোনো। হতাশ মনে কিছুক্ষণ আগের কথা ভেবে মুখমণ্ডলে লাজুকতা টেনে এগিয়ে গেল নিজেও তীব্র পিছু পিছু।
সেই থেকেই লাজে রাঙা মুখশ্রী প্রিয় পুরুষের পাগলামির সাথে গভীরভাবে পরিচিত হলো আজ রূপ। ভালোবাসায় সিক্ত হলো মন, মেতে উঠল রূপ হলুদ খেলায়। সবার খেলা শেষ হতেই বরদের গঙ্গা জল দিয়ে স্নান করানো হলো। বাকিটা তারা নিজেদের ওয়াশরুমে করে নেবে। একটু একটু করে বাগানটা ফাঁকা হতেই তীব্র দ্রুত বেরিয়ে গেল ব্যানার্জি হাউস থেকে সবার অগোচরেই। কারো চোখে সেটা না পড়লেও রূপ ঠিকই দেখে নিল। চিন্তায় অস্থিরতায় রূপের যখন নাজেহাল অবস্থা, যখন ঠিক তখনই মন টেনে ধরল রূপকে। অবাক স্বরে বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? তাড়াতাড়ি রুমে চল, ইতিমধ্যে বিকেল হতে চলেছে। শাওয়ার নিয়ে রেডি হতে হবে তো নাকি? রূপ গেটের দিকে উকি ঝুঁকি মেরে দেখল তীব্র অনেক আগেই ধোঁয়াশা হয়ে গেছে। হতাশ হলো রূপ। মন পুনরায় কিছু বলবে তার আগেই ঈশান নীল বৃদ্ধিদের আগমন ঘটে সেখানে। ওদের দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান বলে ওঠে, এখানে দাঁড়িয়ে আছিস কেন তোরা? তাড়াতাড়ি রেডি হ গিয়ে, না হলে দেখা যাবে তোদের নানি বরযাত্রী ছেড়ে গেছে। নীলও তাল মিলিয়ে বলে উঠল, এই মাইয়া মানুষের সাজতে যা টাইম লাগে বাবা গো। বলেই হেসে দিল। মন কিছু বলার আগেই রূপ দ্রুত ওকে টেনে ভেতরে নিয়ে গেল, না হলে আবার ঝগড়া লাগবে এই অসময়ে। তবে চিন্তাগুলো জট পাকিয়ে মস্তিষ্ক ঘুরে চলছে অনবরত। কোথায় গেল হঠাৎ তীব্র? ওর তো এখান থেকেই সেন্টারে যাওয়ার কথা। তবে রূপের মনে কোথাও যেন অনাকাঙ্ক্ষিত কিছুর আভাস মিলল, যেন কোনো ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে আজ রাতে। তবে কি সেটা বুঝল না ওর অবুঝ মন। গাঢ় লাল লেহেঙ্গা পরনে রূপকে দেখে মনে হচ্ছে কোনো রূপকথার রাজকন্যা। জর্জেটের লেহেঙ্গা, তার সাথে সিলভার অর্নামেন্ট অসাধারণভাবে ফুটে উঠেছে। ওর এমন সাজসজ্জা সবার মনেই দারুণ প্রভাব ফেলেছে। এর মধ্যে মন অন্যতম। ও কালো লেহেঙ্গা পরার দরুন ঈশান আর নীল ওকে কখন থেকে খোঁচাচ্ছে, আর না পেরে মন বলে উঠল, এই রূপ, তোকে এত সুন্দর লাগছে কেন ইয়ার? রূপ তাকালো না, শুনল কি না তা বোঝা গেল না। সে এক মনে কিছু ভেবে চলেছে। মন অধৈর্য হয়ে হালকা ধাক্কা দিতেই রূপ বলে উঠল, তীব্র এখনো আসছে না কেন বলো তো? মন অবাক হলো। সত্যি তো বিয়ে প্রায় শুরু হওয়ার পথে, কিন্তু এখনও তীব্র অনুপস্থিত। ওরা এখন কমিউনিটি সেন্টারে আছে। অনেকক্ষণ আগেই এখানে এসেছে বরযাত্রী সহ। ওদের কথার মাঝেই ঈশান বলে উঠল, রূপ, সামনে তাকা। বিষণ্ণ মনে রূপ সামনে তাকাতে প্রিয় পুরুষকে দেখে স্থির চোখে তাকিয়ে রইল। না, প্রতিবারের মতো সৌন্দর্যে বিভোর হয়ে নয়, নিজের বুকে বয়ে চলা ঝড়টা থামানোর প্রয়াসে। তীব্র হেঁটে আসছে ওদেরই দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই কাজল কালো চোখে জল জমে গেল রূপের। ভয়ে এতক্ষণ ওর রুদ্ধশ্বাস জমেছিল, তা যেন নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। তীব্র হেঁটে এলো রূপদের সামনে। রূপের দিকে এক পলক তাকাতেই বুক ধক করে উঠল। কেমন করুণ দৃষ্টি মেলে মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে, যেন ছুঁয়ে দিলেই অশ্রুজল গড়িয়ে পড়বে। তীব্র দ্রুত রূপের কাছে এসে অস্থির গলায় বলে উঠল, কি হয়েছে তীব্রময়ী, এভাবে কেন? বলতেই রূপ মাথা নিচু করে চোখের জল আটকানোর চেষ্টা করল। তা দেখে তীব্র আবারও একই প্রশ্ন করতেই কাপা কণ্ঠে রূপ বলে উঠল, আপনি কোথায় গিয়েছিলেন তীব্র? ফোন কেন বন্ধ ছিল? তীব্র চোখে হাসল মৃদু। অতপর বাকিদের দিকে তাকাতেই ওরা সবাই হালকা হেসে সরে গেল সেখান থেকে। এখন তীব্র তার তীব্রময়ীর মন শান্ত করবে যে। ওরা যেতেই তীব্র একটু এগিয়ে এসে বলে উঠল, এত চিন্তা করো কেন তুমি তীব্রময়ী? আমি শত বাধার পরও তোমার কাছে ফিরে আসবো, তবুও তুমি এমন বিষণ্ণ থেকো না। রূপ চোখ তুলে তাকালো তীব্রর দিকে। তীব্রতা দেখে হালকা হেসে বলে উঠল, চলো বিয়ের আসরে, না হলে সবাই ভাববে আমরা প্রেম করছি। বলে রূপের হাত ধরতে নিলেই রূপ বলে উঠল, আমার উত্তর আমি পাইনি তীব্র। তীব্র চল শক্ত হলো যেন। রাগী কণ্ঠে বলে উঠল, কিছু ঝামেলা সলভ করতে গিয়েছিলাম তীব্রময়ী, যাতে আমার জন্য এড়িয়ে কষ্ট না পায় এমন খুশির দিনে। রূপ বুঝল না কিছুই, তবে প্রশ্নও করল না আর। তীব্রর সাথে যেতে যেতে মিহি কণ্ঠে বলে উঠল, আপনি চুলগুলো এলোমেলো করেন না তীব্র, এভাবে ভালো লাগছে না তো। তীব্র অবাক চোখে তাকাতেই রূপ আমতা আমতা করে বলে উঠল, আপনার ইচ্ছে না হলে থাক। বলেই এগিয়ে যেতে নিল। তীব্র রূপের কথার মানে বুঝতে আশেপাশে তাকালো। হঠাৎই নজর গেল কয়েকজন মেয়ে, সম্ভবত কনেপক্ষের। ওরা তীব্রর দিকে হাঁ করে তাকিয়ে আছে। একেই তো তীব্র হ্যান্ডসাম, ড্যাশিং, সুদর্শন বলিষ্ঠ পুরুষ, তার উপর বিদেশিদের মতো চালচলন। আর সবচেয়ে বড় কথা, তীব্র নারী বিদ্বেষী হয়েও রূপের হাত ধরে আছে। এটাই ওদের কৌতূহল প্লাস হিংসার বহিঃপ্রকাশ। আসলে সবাই তো নিউজ দেখে না,
তাই তীব্র রূপের বিয়েটাও অনেকের অজানা। নিজ প্রেয়সীর জেলাসি বুঝতে পেরে তীব্র হাত টেনে আটকে দিল রূপকে। হঠাৎ আটকে দেয় হক চুকিয়ে রূপ তীব্রর দিকে তাকাতেই তীব্র ফিসফিস করে বলে উঠল, আমি আজীবন তোমারই আছি তীব্রময়ী। অযথা অন্য কারো কথায় বা নজরে ভয় পাবে না। তোমার তীব্রতর আজীবন তোমার মায়া ডোরে আবদ্ধ থাকবে। বাকি সব বাদ তীব্রময়ী। রূপ খুব ভালো করেই বুঝে গেল ওর তীব্রটা বুঝে গেছে ওর মনের খবর, তাই তো এত হুঁশিয়ারি। আবারও প্রেমে পড়ল না এই বলিষ্ঠ রহস্যময় মানবের? উত্তর এলো হ্যাঁ, প্রেমে পড়ল। রূপ আবার নতুন করে স্বামী নামক প্রেমিক পুরুষটির। শুভ দৃষ্টি শেষে বিয়ের কার্যক্রম শুরু হয়েছে। তিনটে মণ্ডপে বরের পাশে বউ বসে আছে। লাল বেনারসি পরনে কনেদের সবার মুখে প্রিয়জনদের পাওয়ার আনন্দে হাসির ঝিলিক। সারা জীবনের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে তারা। রোশন পাশে বসা রুদ্রাক্ষীকে ক্ষীণকণ্ঠে বলে উঠল, অবশেষে আমার হলে রুদ্রাবতী। রুদ্রাক্ষী ছলছল নয়নে তাকালো, হালকা হেসে বলে উঠল, তুমি ছাড়ো, আমার জীবন অনিশ্চিত থেকে যেত শান। ধন্যবাদ আবারও আমাকে তোমার রঙে রাঙানোর জন্য। ভালোবাসি। রোশন এক হাতে রুদ্রাক্ষীকে জড়িয়ে ধরে বলে উঠল, আমিও ভীষণ ভালোবাসি আমার রুদ্রবতীকে। শত দূরত্বের পর অবশেষে ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে এই শুভক্ষণে দুজনের হৃদয়ে ভালোবাসার রঙে। ইতি অনেকক্ষণ ধরে বিষণ্ণ মনে বসে আছে। পাশে বসা রণ আর চোখে তা পর্যবেক্ষণ করছে। ওদের ততটাও ভালো সম্পর্ক নেই যে যেচে কথা বলবে। এটি যথেষ্ট ফ্রিলি হলেও রণ পারে না। তবে আজ থেকে তো দুজনে একই সুতোয় বেঁধে যাবে। এখনও এভাবে দূরত্ব রাখলে কি হয়? তাই হালকা করে ইতির হাতের উপর হাত রাখল। ভাবনার জগতে বিচরণ করা ইতি হঠাৎ স্পর্শে চমকে তাকালো রণর দিকে। রণ হালকা হেসে বলে উঠল, কি এত ভাবছো শুভ্রপুরী? হঠাৎ চমক পেলে মানুষ যেমন বাঘারা হয়ে যায়, ইতিরও একই অবস্থা হয়েছে এখন। বিয়ে ঠিক হলেও কেউ কারোর সাথে তেমন কথা বলেনি, না ফোন আর না সামনাসামনি। তাই হঠাৎ এতদিনের পরিচয়ে বকা ব্যতীত এত আদুরে ডাক শুনে মুহূর্তেই জমে গেল ইতি। রণ যেন বুঝে ফেলল, তাই আবারও বলে উঠল, কি হলো বলছো না যে? ইতি নিজেকে সামলে বলে উঠল, আসলে আমার বাড়ি থেকে তো। কথা শেষ হওয়ার আগেই রণ বলে উঠল, আজ বলেছ ঠিক আছে, তবে আর বলবে না শুভ্রপুরী। আমি শুনবো না এই কথা আর কখনো। আমার পুরো পরিবার এখন থেকে তোমার, বুঝলে? একেই তো রণ এর কথা বলা, তার উপর শুভ্রপরী ডাক, সব মিলিয়ে আবেগে ফুপিয়ে কেঁদে উঠল ইতি। মুহূর্তে রণ শক্ত করে হাত চেপে ধরে বলে উঠল, আজ এই শুভ দিনেও কাঁদবে তুমি? ইতি দ্রুত মাথা নাড়ালো। তা দেখে রণ মৃদু হেসে বলল, আজ থেকে ভালোবাসার মিশন শুরু করব শুভ্রপুরী, শুধু তোমার সাথে থেকে। কি আমায় ভালোবাসা শেখাবে তো শুভ্রপুরী? মাথা নেড়ে সায় জানালো ইতি। দুজনেই চোখের মাধ্যমে সেরে নিল না বলা অব্যক্ত কথাগুলো। আর কতক্ষণ বসে থাকবো এভাবে? উফ, বিয়ের এত ঝামেলা। আগে যেন বউ নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিতাম। ধুর ধুর, ভাল লাগে না। রোহানের কথা শুনে ফাল্গুনী বিরক্ত হয়ে বলে উঠল, সবসময় এমন করো কেন বলো তো? সব জায়গায় তোমার ফাজলামি করার প্রয়োজন হয়? রোহান ফাল্গুনির মাথার ওড়নাটা হাতে পেঁচাতে পেঁচাতে বলে উঠল, তোমার প্রেমিক থেকে বর হতে চলেছে, এখন তো মুখের লাগাম টানো ফাগুন হাওয়া। মুখ ভেঙচি কাটল ফাল্গুনি। তা দেখে রোহান বাঁকা হেসে বলে উঠল, যতই যা করো না কেন ফাগুন হাওয়া, বাধা তো আমার সাথেই পড়তে চলেছে। তখন বুঝবে এই রোহান কি চিজ। বলেই কিলার মার্কা স্মাইলি দিল। ফাল্গুনি অন্যদিকে মুখ ঘুরিয়ে মৃদু হাসল প্রেমিকের পাগলামিতে। তাদের এই খুনসুটি ভরা প্রেমের ইতি ঘটবে না কোনোদিন, বরঞ্চ বিয়ের পর নতুন করে খুনসুটি গড়ে নেবে দুজনাই। বিয়ে প্রায় শেষের দিকে। ঠিক সেই মুহূর্তেই হাজির হলো লাল পাঞ্জাবি পরা এক যুবক। সবার দৃষ্টির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠল সেই পুরুষটি। ইতি ব্যক্তিটিকে দেখেই বিস্মিত হয়ে গেল। তীব্রর মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি, সেই সাথে মনের ভেতর জ্বলে উঠল রহস্যের আগুন, যা এতদিন চাপা পড়েছিল সঠিক সময়ের অভাবে। এদিকে রূপ অবাক বিস্ময়ে বলে উঠল, এটা কি করে সম্ভব? হঠাৎ কোনো অপ্রত্যাশিত কারণে সম্পর্কের বেড়াজালে আবদ্ধ হয়ে সেটা লুকায়িত রাখতে হয়। মনে হয় কেউ জেনে গেলে হয়তো বিপদ হবে বা কোনো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেই ভয়ে দিনের পর দিন আমরা অপর মানুষটিকে অবহেলা করি।
ভয় পাই প্রকাশ করতে, কিন্তু যদি সেটা সবার কাছে উন্মোচন হয়ে যায় তবে ভয় লজ্জার সংমিশ্রণে যে অনুভূতি তৈরি হতো তা বোঝানো কঠিন। ইতিরও এখন তেমনই অনুভব হচ্ছে। সামনে দাঁড়ানো ব্যক্তিটি তার পাশে বসা ভবিষ্যতের প্রিয় মানুষটির মুখোমুখি দাঁড়িয়ে ছলছল নয়নে মাথা নিচু করে আছে। ও না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। এদিকে বাকিরা সবাই বিস্ময় অবাক। এই গোলাকার পৃথিবীতে এত এত সম্পর্ক আছে যা আমাদের অজানা। এই যে এখন অনাথ মেয়েটির রক্তের সম্পর্কের দাদা দাঁড়িয়ে আছে, যাকে কিনা ইতি এতদিন দূরে সরিয়ে রেখেছিল। আজ হঠাৎ সামনে আসার দরুন নিজেকে সামলাতে পারল না আর কান্না মিশ্রিত স্বরে ডেকে উঠল, দাদা ভাই বলে এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ব্যক্তিটির বুকে। সেও পরম মমতায় জড়িয়ে নিয়ে বলে উঠল, কাঁদে নাই তো, বলে শক্ত করে জড়িয়ে ধরল। উপস্থিত সবাই অবাক চোখে ভাই বোনের মিলন দৃশ্য দেখছে। রূপের তো চোখ ঠিকরে বেরিয়ে আসে, একবার ওদের দিকে তাকাচ্ছে তো আরেকবার তীব্রর দিকে তাকাচ্ছে। এই অবাকের মধ্যে শুধু তীব্র আর রোশন রোহানের মুখে অবাকের চিহ্ন পর্যন্ত নেই, যেন ওরা আগে থেকেই জানতো এমন কিছু হবে। অজানা ব্যক্তিটি ইতির মাথা বুক থেকে তুলে আনন্দের সহিত বলে উঠল, আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, আর এখন নতুন পরিবারও হতে চলেছে। বলেই কপালে আলতো চুমু এঁকে দিল। পাশ থেকে তীব্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, শেষ পর্যন্ত তুই এলি অভ্র? অভ্র তাকালো তীব্রর দিকে। কৃতজ্ঞতা ঠিকরে পড়ছে ওর চোখে মুখে। নিজের বোনের এই সুন্দর মুহূর্তে আসতে পারায় বড়সড় কারণ তো তীব্রই, যাকে সে নিজের সবচেয়ে বড় শত্রু ভাবে। আজ সে কিনা তার বোনের কাছে নিয়ে আসতে সাহায্য করলো। অথচ ও এতদিন ভাবত তীব্র মনে হয় ইদিকে ওর সম্পর্কে খারাপ কথা বলে, যার দরুন একমাত্র বোনটাও ওর কাছে আসে না। তবে এখন সেই ভুল ধারণা ভেঙে গেল। ইতি অভ্রকে ছেড়ে দাঁড়িয়ে বলে উঠল, তীব্রদার কথায় তুমি এসেছো দাদা ভাই, নিজ থেকে আসুনি? অভ্র মাথা নিচু করে নিল। ইতি তা দেখে তীব্রর দিকে তাকাতেই তীব্র চোখের ইশারা করল। ইতি কিছু বলল না আর অভ্র নীরবতা ছেড়ে বলে উঠল, আমাকে কি ক্ষমা করা যায় না নিতু? ইতি মাথা নাড়ালো। আর কত অভিমান করে থাকবে? এই পুরো পৃথিবীতে একমাত্র দাদাই তো আছে ওর, বাকি সবাই তো দূর আকাশের তারা হয়ে গেছে। ভেবেই দীর্ঘশ্বাস নিল। আবারও বিয়ের কাজ শুরু হলো। সবার হাসি খুশির মধ্যে দিয়ে বিবাহ সম্পূর্ণ হলো। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটল। 3 জোড়া নবদম্পতি নিয়ে সবাই কমিউনিটির বড় হল রুম দখল করে বসল। রূপ পাশে বসেই বলে উঠল, গানের আসর বসবে এখন, একে একে সবাই গান গাইবে। ওর কথায় সবাই সায় জানাতেই রূপ কোথা থেকে একটা গিটার নিয়ে হাজির হলো। সেটা রোশনের হাতে দিয়ে বলে উঠল, তুমি ফার্স্ট, কারণ তোমার আগে বিয়ে হয়েছে। ওর কথায় সবাই হেসে দিল। রোশন হাসি মুখে বোনের আবদার মেনে নিয়ে গিটারের সুর তুলল, লিখে যাই গল্প না থাকুক, ভুলে যাই যন্ত্রণাটুকু, মন আমার তোরই সারায় খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ, দূরে যায় অল্প অল্প সে, সত্যি না গল্প গল্প সে, মন আমার সবই হারায় খুঁজে বেড়ায় তোরই যে আবেশ। বলেই থেমে গেল রুদ্রাক্ষীর দিকে তাকিয়ে। দুজনেই হারিয়ে গেছে অচিন দুনিয়ায়। এর মধ্যেই আবার গানের সুর শোনা গেল। রণ গানটা করে ইতির দিকে তাকালো অনিমেষ ভাবে। দুজনেই নিজেদের প্রেমের শুরুটা উপভোগ করলো চোখে চোখে ইশারাতে। রোহান এক হাতে ফাল্গুনিকে জড়িয়ে গানটা করলো। প্রতিটি গানের লাইনে নিজেদের অনুভব করে নিল দুজনেই। নতুনভাবে জোড়ালো নিজেদের। দিন শুরু তোর কথা, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে উড়েছে মন, পুড়েছে মন। তীব্র চোখের গভীরে হারিয়ে গেয়ে উঠল। রূপের চোখের ভাষায় প্রকাশ করে চলল নিজ অনুভূতির গভীরতা। তীব্রর কণ্ঠস্বর যেন মোহময়ী শোনালো রূপের নিকট হতে। হৃদয় সুপ্ত আঙিনায় জল নূপুরেরা শব্দ করে বেজে উঠল অমায়িক পুরুষের মতঙ্গিনী ছন্দ তুলে। যা ছিল আমার সবই তোর হাতে, আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর,
মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছামাতে মনে রোদ কমে। চার ছুটি নিজেদের মতো প্রিয়সীকে অনুভবে মনের কোণে রেখে গেয়ে উঠল একসাথে। ওদের চারজনের সুরে মোহিত সবাই গানের মাঝে কোনো ঘোরে হারিয়ে গেছে যেন। রোশন গানটা গেয়ে রুদ্রাক্ষীর কপালে গাঢ় চুমু এঁকে দিল। রণ ইতির হাত জড়িয়ে গেয়ে উঠল চোখে চোখ রেখে। রোহান ফাল্গুনের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল গান শেষ করে। লজ্জায় রক্তিম ফাল্গুনীকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। উড়েছে মন পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কমে। শেষের পুরোটা গান গাইল তীব্র রূপের দিকে তাকিয়ে। তীব্র কণ্ঠের আন্দোলনে রূপের হৃদয়ে লোহিত লৌহধারা ছুটে বেড়াতে লাগলো অনবরত। আবারও নতুন করে প্রেমে পড়ে গেল তীব্র নামক তীব্রতর এর। গান শেষ হতেই করতালির আওয়াজে পুরো কক্ষ ভরে গেল। প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে তীব্র যে এত সুন্দর গান গাইতে পারে তা সবার অজানা ছিল। এত এত গুণের অধিকারী তীব্র। রণ সেই প্রশ্নটা করেই ফেলল। উৎসাহিত কণ্ঠে বলে উঠল, তীব্র, আমার আর কত গুণ আছে বলতো? তীব্র মৃদু হাসল। পাশ থেকে মৃন্ময় বলে উঠল, আরো অনেক আছে, এর মধ্যে অন্যতম ওর ছবি আঁকার হাত। বলেই হেসে দিল। তীব্র তাকানোর আগেই গড়গড় করে বলে ফেলেছে, যার জন্য আটকাতে পারল না তীব্র। শুধু চোখের আগুনে বোঝালো, পরে হচ্ছে তোর। এদিকে রূপ একের পর এক ঝটকা খাচ্ছে। ও তো জানতই না এসব। পেখম রূপকে জড়িয়ে বলে উঠল, বুঝলে সবাই আমাদের রূপের তৈরি কত ভাগ্যবতী। সবাই হুম হুম করে উঠল। মেঘ মনের দিকে তাকিয়ে বলল, এই মন পাখি, তোমার মুখ গোমরা কেন? মন হক চুকিয়ে তাকাতেই নীল বলে উঠল, আর ও তো ছ্যাঁকা খেয়েছে, প্রেমের ছ্যাঁকা না, ক্রাশের ছ্যাঁকা। বলেই জোরে জোরে হাসতে শুরু করলো। কেউ না বুঝলেও আন্দাজ করে হেসে দিল। বেচারা মন লজ্জায় কিছুই বলতে পারল না। আর চোখে তাকিয়ে দেখলো মেঘের তীক্ষ্ণ চোখের ইশারা। সবার অলক্ষ্যে রূপ উঠে চলে গেল। সবাই সেদিকে তাকাতেই রূপ হাওয়া। ওদের কোনো রকমে সামলে তীব্র উঠে গেল রূপের পেছন পেছন। আবার ওর তীব্রময়ী অভিমান করেছে। আর করবে নাই বা কেন? ও তো শুধু অভিমান না, রাগ করার মতো কাজ করেছে নিজের এত কথা লুকিয়ে। সত্যি রহস্যময় নামটা তীব্রর সাথে মানানসই। অভিমানের পারদ কি প্রিয় পুরুষের সংস্পর্শেও অবশিষ্ট থাকে, নাকি হাওয়ার মতো উড়ে চলে যায় দূর দেশের আকাশে? এই যে না বলা কথার ভিড়ে লুকোনো যন্ত্রণার পাহাড় সম কষ্ট চেপে আড়ালে চলে এসেছিল রূপ। কিন্তু মাত্রই নিজ পুরুষটার স্পর্শের অনলে পুড়ে সেই অভিমান কর্পূরের মতো কোথায় যেন উড়ে গেল নিমেষেই। অভিমানের ছিটে ফোটাও রইল না হৃদ কাননের অবশিষ্ট। কোনো এক ধমকা ঝড়ের মতো হুট করে এসে আবার হুট করেই উড়ে গেল অভিমানগুলো। এই তো কিছুক্ষণ আগেও যার কথায় কষ্টের সাগরে বিচরণ করছিল, বর্তমানে তার এলোমেলো স্পর্শে তার থেকেও দ্বিগুণ প্রেমের জোয়ারে ভাসে। প্রিয় পুরুষটির অনবরত চুমুর বর্ষণে শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যাচ্ছে রন্ধে রন্ধে। রূপের গলদেশ জুড়ে প্রেম প্রেম ছোঁয়ার খেলা খেলছে তীব্র। নিজ অস্ত্র জোড়ার দ্বারায় ক্ষণে ক্ষণে আদর স্পর্শ করছে প্রিয়সীকে। সময় ঠিক কতটা গড়িয়েছে তা খেয়াল নেই দুজনেরই, কারণ তারা তো প্রেম স্পর্শে মত্ত। প্রেয়সীর প্রেমে মত্ত হয়ে গলদেশ থেকে মুখ সরিয়ে নেশালো কণ্ঠে তীব্র বলে উঠল, তুমি এত আদর কেন তীব্রময়ী? এই তুমিটাকে আদরে এত ভাসিয়ে নিলেও মনে হয় কম হয়ে যাচ্ছে। এমন ভয়াবহ আদর মিশ্রিত নেশাত্মক কণ্ঠের কথা শ্রবণ হতেই দিক হারালো রূপ। আরও আঁকড়ে ধরল তীব্রর পিঠের কাছের পাঞ্জাবিটা। এতে করে উত্তেজনা বাড়ল তীব্রর। আস্তে আস্তে গলদেশ ছেড়ে থুতনিতে চুমু আঁকল। ততক্ষণে রূপের অবস্থা বেহাল। এতদিনেও স্পর্শের মালিককে সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। আজও কেমন অনুভূতির শিকার হয় তীব্রর হালকা স্পর্শেও। সেখানে কেমন মারাত্মক স্পর্শে দ্রুত আলোড়ন সৃষ্টি হয়েছে রূপের সর্বাংশে। আর না পেরে দুর্বল কণ্ঠে কোনো রকমে বলে উঠল, আর না প্লিজ তীব্র। বলেই তীব্রর বুকে স্পর্শ করে ঠেলে সরাতে চাইল, তবে পারল বলে মনে হয় না। বলিষ্ঠ পুরুষটিকে সরানো কি এতই সহজ? একদমই না। তাই তো রূপও পারল না।
তীব্র হাসল মৃদু ওর তীব্রময়ীর ব্যর্থ চেষ্টা দেখে, তবে সেটা আড়ালেই রইল রূপের। আস্তে ধীরে তীব্র ছাড়ল রূপকে, ছাড়ল না, বরং রূপকে নিজের স্পর্শের অত্যাচার থেকে মুক্ত করে রূপের কাঁধে মাথা রাখল। শক্ত বন্ধন ছেড়ে আলতো করে জড়িয়ে ধরল রূপকে, অতপর জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে উঠল, এই তীব্রময়ী, আদর খাওয়ার জন্য একলা একলা এসে পড়ো নাকি? কারণ তুমি তো জানোই তোমার তীব্র তোমায় একা ছাড়বে না। একেই তো তীব্রর এহেন আচরণে তার উপর জ্বালাময়ীর নির্লজ্জ কথা, রূপ কি বলবে ভেবেই দিশেহারা। এর মধ্যেই আবারও তীব্র একইভাবে বলে উঠল, চুপ করে আছো কেন তীব্রময়ী? অভিমান কমেনি এখনো? তীব্রর কথায় রূপের ভিতর অভিমানের খাঁচাটা আবারও তড়াক করে লাফিয়ে উঠল, যেটা এতক্ষণ এই পুরুষের আদরে ভুলেই গিয়েছিল। আবারও মনে পড়তে রূপ অভিমানী কণ্ঠে বলে উঠল, আমি কোনো অভিমান করিনি, ছাড়ুন আমায়। তাই করনি অভিমান? না। তাহলে ছাড়তে বলছো কেন? ওখানে যাবো তো, সবাই অপেক্ষা করছে না। করুক, তুমি আদর খাও আমার কাছ থেকে। বলে আরেকটু জড়িয়ে ধরল রূপকে। রূপ কিছুই বলল না। আর কেন বলবে ও? ওকে কিছু বলে নাকি এই পুরুষ? একটুও কিছু বলে না। কত কিছু অজানা ওর, সেই সব জানাতেও চায় না ওকে। বলবে না কথা রূপ। রূপের নিশ্চুপ থাকা অনেক কিছু বুঝিয়ে দিল তীব্রকে। তাই তো অপরাধী কণ্ঠে বলে উঠল, আমি আমার বিষয়ে কাউকে কিছু জানাতে পছন্দ করি না তীব্রময়ী। নিজেকে খোলা বই করতে ইচ্ছে হয় না কারো কাছে, তাই তো আমার সবটাই লুকায়িত তোমার নিকট। তবে তুমি চাইলে পুরো আমিটাকেই বুঝে নিতে পারবে, একদম খোলা বইয়ের মতো পড়ে নিতে পারবে। তবে সেটা তোমাকেই করতে হবে, কারণ আমি পুরোটাই তোমার তীব্রময়ী। বলেই থামল তীব্র। রূপ মনোযোগ দিয়ে শুনছে প্রতিটি কথা। ও খুব ভালো করে জানে রাগ অভিমান করে থাকতে পারবে না ও তীব্রর উপর। ঠিক কোনো না কোনোভাবে তীব্র ওর অভিমানের পর্দা সরিয়ে ভালোবাসার চাদর মোড়াবে। ওর ভাবনার মাঝে তীব্র আবারও বলে উঠল, নিজ থেকে জানতে বুঝতে না চাইলে গোটা পৃথিবীটাই অচেনা অজানা মনে হয়। ঠিক তেমনই প্রিয় মানুষটাকেও নিজ থেকে জানার চেষ্টা করতে হয় তীব্রময়ী, না হলে অজানায় তলিয়ে ভুল বোঝাবুঝির কবলে পড়তে হয়, যা সন্দেহের তালিকায় ফেলে দেয় সবচেয়ে প্রিয় মানুষটাকেও। অভিমানের বাহারে ভালোবাসা চাপা পড়ে যায় নিমিষেই। এত সুন্দর করে ব্যাখ্যা করার দরুন আবেগী রূপের চোখ জোড়া ছলছল করে উঠল। শক্ত করে তীব্রর বুকে মিশে গেল মেয়েটা। আলতো আলতো কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে জানতে চাই না তীব্র, আমি শুধু আপনাকে চাই। ঠোঁট জুড়ে হাসি ফুটল রহস্যময়। সেই হাসির আড়লে থাকা ইচ্ছেগুলো আরো গাঢ় হলো বোকা মানবীর বোকা মতে। আমার রক্তের হয়ে আমার কথায় অমান্য করে কত বড় সাহস বেয়াদবটার! বলেছিলাম শত্রু হতে করে নিল বন্ধুত্বের মিলন। বলেই টেবিলে থাবা বসালো প্রাপ্তবয়স্ক এক বৃদ্ধ। চোখে আগুনের ফুলকি বেরোচ্ছে যেন। রাগে দুঃখে নিজেকে শান্ত করা কঠিন হয়ে পড়েছে। ওনার সামনে বসা অজানা এক ব্যক্তি বলে উঠল, এত হাইপার হলে চলবে না মিস্টার সেন, ভেবে চিন্তে কাজ করা উচিত। ইতিমধ্যে অনেকটাই ঝামেলা বেঁধে গেছে। মিস্টার সেন রেগে বলে উঠলেন, সবটাই হয়েছে আমার আদরের পুত্রের জন্য, আর আমি কিনা শান্ত হয়ে বসে থাকবো বলছো? এখন শান্ত হওয়া ছাড়া কিছুই করার নেই। সময় বড় কম, তাই দ্রুত সবকিছু সামাল দেওয়া উচিত। মিস্টার সেন ভাবুক কণ্ঠে বলে উঠলেন, এখন আর কি করব? ওই হতভাগা আবার তীব্রর সাথে হাত মিলিয়েছে। এত কষ্ট করে ঝামেলা পাকালাম, কিন্তু সবটাই ভেসে গেল ওর জন্য। অচেনা ব্যক্তিটি বলে উঠলেন, অব্রর কোনো দোষ নেই মিস্টার, সবটাই আপনার মেয়েটির দোষ। যে বাড়িতে অতীতের আগুন লুকায়িত, সেই বাড়িতেই বউ হয়ে পা রেখেছে সে। নিজের ছেলে মেয়ে এমন শত্রু হলে আর কি করা যাবে? এত ছেলে থাকতে ওই অফিসারকে বিয়ে করতে হলো ইতির। এখন তো এসব বলে লাভ নেই। যা করলে আবার আগের পরিস্থিতি তৈরি হবে, সেটাই করা উচিত। না হলে পরিস্থিতি একসময় আমাদের হাতের বাইরে চলে যেতে সময় লাগবে না মিস্টার সেন, আর আপনার কার্যকলাপও। কথাটা শুনে আটকে উঠলেন মিস্টার সেন। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। ভয়ে রক্তনালী বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। যে ভুল আর পাপ তিনি করেছেন তা প্রকাশ্যে আসুক তা তিনি কোনোদিনই চাননি। তাই দ্রুত বলে উঠলেন, না, এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক তীব্রকে শেষ করতে হবে, আর সাথে ওই ব্যানার্জি হাউসও। সেটা ঠিকই, তবে একটা কথা ভেবে দেখুন, আমাদের বসের দুই শত্রুই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে একসাথে। এদের সবার প্রাণ ভোমরা কিন্তু একজনই, তাই তাদেরকে শেষ করতে পারলেই সবাই একটি নিঃস্ব হয়ে যাবে। এতে আখের লাভ আমাদেরই। কি বলেন মিস্টার সেন? মিস্টার সেন কিছু না বলে হাসলেন।
যে হাসির মধ্যে বিরাট বড় পরিকল্পনার বহিঃপ্রকাশ ঘটছে। নিজের ক্ষমতা, অর্থ, প্রাচুর্য সব ধরে রাখতে তিনি মৃত্যু দিতেই এক পায়ে রাজি। সেটা নিজ প্রিয়জন হোক আর নিজের রক্তের ছেলেই হোক না কেন। তবে কি আবারও কোনো ষড়যন্ত্র ধেয়ে আসবে রূপ তীব্রর জীবনে, যা নিমিশে শেষ করে দেবে হৃদয়স্পর্শী প্রণয়? আলাদা হবে বুঝি আবারও নিষ্পাপ ভালোবাসা? শেষ হয়ে যাবে পরিবারের সুখ দুঃখ, হাসি খুশি মানুষগুলো শোকের সাগরে ভেসে যাবে কি? তীব্র কি পারবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে নিজ তীব্রময়ীকে নিজের বাহুডোরে আগলে রাখতে, নাকি অতীতের বেড়াচালে হারাবে আবারও ফিরে পাওয়া সুখগুলো? সময় গড়িয়েছে, আজ অনেক দিন হলো, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ব্যস্ততা। সময়ের তালে তালে কত ফুল ফুটেছে, কত ফুল ঝরে গেছে, কত প্রেমের বর্ষা শেষে রোদের আগমন ঘটেছে, প্রেম প্রেম আবেগ ফুটেছে। ব্যানার্জি হাউসে এখন মিলন মেলে চলে প্রতিদিন। পুরো বাড়ি এখন পরিপূর্ণ। 3 ছেলে বিয়ে করে বউ এনেছে। মিষ্টি বউগুলো যেন প্রতিনিয়ত নতুন নতুন আনন্দের ফোয়ারা সৃষ্টি করে। ঠিক রূপের মতোই হাসি খুশি চঞ্চল প্রকৃতির। যদিও ইতি একটু বেশি চঞ্চল, তবে রণর ভয়ে চুপ থাকে। কিন্তু রণ বেরোতেই আবার হাসি মজায় মেতে ওঠে। যে মেয়েটা বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত চুপচাপ ছিল, কষ্টে জর্জরিত ছিল, এখন সেই আনন্দের হিল্লোড় তুলে বাড়ির প্রতিটি সদস্যের সাথে। এই 3 বউ আর রূপকে দেখলে কেউ বলবে না এরা বৌদি ননদ, মনে হবে তারা বোন বা বান্ধবী। এতটাই মিল এদের মধ্যে। এই যে এখন 4 জন মিলে কিচেনে রাজত্ব চালাচ্ছে। কেউ যে কিছু বলবে তার উপায় নেই, কারণ বাড়ির রাজকন্যা উপস্থিত বলে কথা। কিছু বললেই রূপ বলে বসবে, না হলে অভিমান করবে। আসলে এতদিন বাড়িটা মেয়ের অভাব আর রূপের দিদির অভাবে চুপচাপ ছিল, কিন্তু এখন রূপ 3 বৌদির সাথে সারাক্ষণ ডুবে থাকে, তাই কেউ কিছু বলে না। আর রুদ্রাক্ষী পকোড়া ভাজতে ভাজতে রূপকে বলে উঠল, এই রূপ, তুই এইভাবে ক্যাবিনেটের উপর বসে আছিস কেন? নাম বলছি। রূপ হঠাৎ এমন কথায় হক চুকিয়ে বলে উঠল, কেন কেন কি হবে এখানে বসলে? ওর কথা শুনে বাকি দুজনও অবাক চোখে তাকালো রুদ্রাক্ষীর দিকে। ইতি ময়দা মাখতে মাখতে বলে উঠল, কি হয়েছে দি? ওকে নামতে বলো কেন? ও কি সবসময় বসে বসে খাবে নাকি? কাজ করবে না কেন? কাজ শিখতে হবে না নাকি? পরে তীব্র তো হা হুতাশ করবে বলবে বাচ্চা বউ নিয়ে। বলেই হাসলো। এদিকে ইতি আর ফাল্গুনি অবাক হয়েছিল এতক্ষণ, তবে শেষ কথা শুনে তারাও হেসে দিল। ফাল্গুনি হেসে বলে উঠল, ভয় পাইয়ে দিয়েছিলে বর্দি। একমাত্র ননদিনীকে কি কাজ করতে দেয়া যায় বলো? তাছাড়া আমাদেরও কাজ করতে মানা করেছে আমাদের 3 শাশুড়ি। রূপকে দিয়ে কাজ করালে দেখা যাবে আমাদেরও আর কাজ করতে দেবে না। বলেই রূপের দিকে তাকালো। সাথে সাথে সবাই এক প্রকার থমকে গেল যেন। রূপের চোখ মুখ পুরোই কষ্টে লাল হয়ে গেছে, চোখের কোণে জল জমেছে, সেই সাথে মুখে বেদনার ছাপ। ওরা দ্রুত রূপকে ঘিরে ধরল। ফাল্গুনি রূপের দুগাল ধরে বলে উঠল, কি হয়েছে রূপ, কাঁদছো কেন? রুদ্রাক্ষী রূপকে নিজের দিকে ঘুরিয়ে বলে উঠল, আমার কথায় কষ্ট পেয়েছিস রূপ? আমি মজা করেছি তো, এই দেখ সরি বলছি। বলেই কানে হাত দিল। রূপ দ্রুত রুদ্রাক্ষীর হাত ধরে বলে উঠল, আমি বসে থাকি বলে তুমি রাগ করো দি ভাই? এক মারবো কানে নিচে বেশি বুঝলে। ইতি রূপকে জড়িয়ে ধরে বলে উঠল, এতটুকুতেই কেউ কাঁদে নাকি বোকামি? আমি কষ্ট পেয়েছি বৌমনি, কিন্তু কাঁদতে চাইনি। কিভাবে যেন চোখে জল চলে আসে। বলে মুখ ফোলালো। এতে করে আবারও সবাই হেসে দিল। ফাল্গুনি রূপের থুতনি ধরে নাড়াতে নাড়াতে বলল, ইসরে, এই বাচ্চা মেয়েটা নাকি অত বড় বিজনেসম্যানকে সামলাবে। আমার তো এখনই ভয় লাগছে। ফাগুন বউ আমাকে আমি কেন সামলাতে যাবো বলো তো? রূপের কথা শুনে ইতি হেসে বলল, তাই তো, কিন্তু চুমু টুমু সহ্য করতে পারো তো দাদা ভাইয়ের? মনে তো হয় না নিরামিষ রেখেছে এতদিনও আমার দাদা ভাই। বলেই ভ্রু উঁচু করে ইশারা করল বলতে। এদিকে তীব্র প্রসঙ্গ আসায় রূপ লজ্জায় কাহিল হয়ে গেছে। ইতিমধ্যে তার উপর ইতির কথা শুনে পাগল প্রায় দশা ওর। ওদের কি করে বোঝাবে এই তীব্র নামটা শুনলেই যে ওই পুরুষের পাগলামোগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে। সারা শরীর জুড়ে সুখ পাখিগুলো ছোটাছুটি করে বেড়ায়। সামলাতে পারে না রূপ নিজেকে। ওর এইসব ভাবনার মাঝে ফাল্গুনের রূপের কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলে উঠল, কি ব্যাপার ননদিনী, কোথায় হারালেন? বলেন একটু, আমরাও শুনি।
রূপ এবার বেশ লজ্জা পেল, তাই পরিস্থিতি সামলাতে বুদ্ধি খুঁজতে লাগলো, আর সাথে সাথে পেয়েও গেল। শয়তানি হাসি হেসে পাশের ময়দা মাখার বড় বোলটার থেকে একটুখানি ময়দা নিয়ে ফাল্গুনের গালে লাগিয়ে খিলখিল করে হাসতে লাগলো। রূপের হঠাৎ এহেন কাজে হতবাক সবাই। ফাল্গুনি গালে হাত দিয়ে বলে উঠল, এটা কি হলো? আমার বোনকে লজ্জা দেওয়ার জন্য উপহার পেলে। কথার আওয়াজ অনুসরণ করে সবাই দরজায় তাকাতেই দেখলো 3 ভাই দাঁড়িয়ে আছে, আর কথাটা রোহান বলেছে। রণ আর রোহান এগিয়ে এসে ফাল্গুনি আর ইতিকে সরিয়ে রূপ যেখানে বসে আছে সেখানে ক্যাবিনেটের দুপাশে দাঁড়ালো। রোশন তখনও দরজায় দাঁড়িয়ে হাসছে। রোহান রূপের দিকে তাকিয়ে বলল, পেতনি, এতদিনে একটা ভালো কাজ করেছিস। এই মেয়ে আমার কথা না শোনার ফল পেল আমার বোনের কাছে। বলতে না বলতেই ফাল্গুনি নিজেও রোহানের গালে ময়দার প্রলেপ লাগিয়ে দিল। রোহান হতভম্ব চোখে তাকাতেই বাকিরা হেসে দিল। রোহান কেন বাদ যাবে, সে নিজেও পাশে রাখা রণর গালে মুঠো ভর্তি ময়দা লাগিয়ে দিল। রণ এতক্ষণ হাসছিল, হঠাৎ এমন কাজে রোহানের দিকে তাকাতেই সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। রণ রেগে বলে উঠল, তবে রে, বলেই হাতে ময়দা উঠিয়ে রোহানের দিকে এগিয়ে লাগাতে যাবে, তার আগেই রোহান কায়দা করে ইতিকে সামনে এনে নিজে পেছনে চলে গেল। ফলস্বরূপ ইতির এক গাল ময়দা মাখামাখি হয়ে গেল। ইতি রেগে তাকালো রণর দিকে, তা দেখে রণ বলে উঠল, সবাই ময়দাবোধ হয়েছে তো তুমি কেন বাদ যাবে, তাই তোমাকেও লাগিয়ে দিলাম। ওর কথায় রুদ্রাক্ষী জোরে হেসে দিতে ইতি রুদ্রাক্ষীর গালে ময়দা লাগিয়ে দাঁত বের করে হেসে দিল। রোশন নিজেও ফিক করে হেসে উঠল, আর তার শাস্তি হিসেবে পেল রুদ্রাক্ষীর হাতের ময়দা প্রলেপ। রূপ এবার হাসতে হাসতে বলল, তোমরা সবাই ময়দা ভূত হয়ে গেছো। কি সুন্দর লাগছে তোমাদের, একদম দ্য নান মুভির সাদা ভূতের মতো। বলেই খিলখিল করে হাসতে শুরু করলো। হাসতে হাসতে ওদের দিকে তাকাতেই হাসি আটকে দম বন্ধ হওয়ার জোগাড়। আগে ছিল 3 জোড়া চোখ, এখন তাদের বউ এসে হয়েছে 6 জোড়া চোখ। রূপ ওদের রাগি চোখ আর মুখের রিয়াকশন দেখে বিড়বিড় করে বলে উঠল, হায় হায়, এবার তুই শেষ রূপ। বলেই যেই না ক্যাবিনেট থেকে নামতে যাবে, তার আগেই সবাই মিলে চেপে ধরে রূপের সারা মুখে ময়দা লাগিয়ে দিল। রূপ বেচারা মজা নিতে গিয়ে এখন নিজেই মজার বস্তু হয়ে গেল সবার কাছে। সবার দিকে ঠোঁট উল্টে তাকাতেই রোহান বলে উঠল, এবার তোকে পারফেক্ট ভূত লাগছে। রণও বলে উঠল, একদম কিউট ভূত। রোশন কেন বাদ যাবে, সেও বলে উঠল, পুতুল ভূত। বলেই 6 জন হাসিতে মেতে উঠল। আর রূপ মুখ ফুলিয়ে সবার দিকে তাকিয়ে রইল। এছাড়া আর কি বা করা যাবে, বিচার তো হবে না, কারণ শুরুটা রূপই করেছে। তাই হা হুতাশ করে সবার মজা লুটা দেখলো কাতো কাতো চোখে। তীব্র আর অভ্র বসে আছে মুখোমুখি। আজ প্রায় 9 বছর পর তীব্রর বাড়িতে এসেছে অভ্র। কত শত পাপ মিত্র শত্রুতা দেখলো ওরা। প্রতিশোধের আগুনে পড়ল, বন্ধুত্বের বন্ধন ভেঙে শত্রুতা গড়ে তুলল। তবে আজ জানতে পারল সবটাই সাজানো প্ল্যান ছিল। এতে না ছিল সত্যের ছিটে ফোটা, আর না ছিল কোনো কারণ। যা ছিল তা হচ্ছে স্বার্থ, আর এই স্বার্থের জন্যই এত বছর ওরা শত্রু শত্রু খেলে বেড়ালো। ভেবেই অপরাধী কণ্ঠে অভ্র বলে উঠল, আমায় ক্ষমা করে দে ভাই, আমি না জেনেই তোর কত ক্ষতি করেছি, এর জন্য প্রয়োজনের শাস্তিও দে। বলেই মাথা নিচু করে নিল। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল অভ্রের মুখভাব, বুঝলো অনেক কিছুই। তবে এখন সেসব বলে লাভ নেই, তাই গম্ভীর কণ্ঠে বলল, ওসব বাদ দে অভ্র, এখন তোকে আমি যা বলবো তা শান্ত মাথায় শুনবি, কারণ এই সব তোর অজানা যেমন ঠিক তেমন আমার কাছে সবচেয়ে গোপন তথ্য। আশা করি তুই বুঝবি। বলেই অভ্রর দিকে শান্ত চাহনি দিল। অভ্র অবাক হয়ে বলে উঠল, আরে কি কি অজানা আমার? হাসল তীব্র। থাই গ্লাসের দিকে তাকিয়ে মেঘমুক্ত আকাশের পানে চেয়ে বলে উঠল, এখনো কিছুই জানিস না তুই। আসলে কে কে এইসব করেছে তা সম্পর্কে যেমন জানিস না, ঠিক তেমন এদের স্বার্থ সম্পর্কে অবগত তুই। একের পর এক অবাক হচ্ছে অভ্র। তীব্র আবারও বলে উঠল, তুই কি জানিস এশার মৃত্যুর কারণ? চোখ মুখ শক্ত হলো অভ্রর। হৃদয়ে জ্বলল প্রণয় বিচ্ছেদের আগুন, যা একটু একটু করে শেষ করছে ওকে প্রতিনিয়ত। তীব্র তাকালো সেদিকে, বুঝলো অভ্রের মনের বেদনা, কিন্তু কিছুই বলল না। প্রমাণ ছাড়া যে বলা সম্ভব না, তাই তো ল্যাপটপ অন করে প্রুফটাই দেখালো, যা নিদারুণ এক হত্যালীলার আবরণ। গভীর রাতে কারো নিঃশ্বাস নিজের মুখমণ্ডলে পতিত হতেই ঘুম হালকা হয়ে এলো রূপের, কিন্তু ভাঙল না সেই গভীর ঘুম। আবারও নড়চড়ে ঘুমে তলিয়ে গেল, কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবারও উষ্ণ নিঃশ্বাসের আঁচে কেঁপে উঠল এক প্রকার।
তবুও সেটা স্বপ্ন ভেবে আর চোখ খুলল না। সময় যেতেই গাঢ় হলো সেই উষ্ণতা, সাথে আলিঙ্গন হলো কারো বক্ষপটে। এবার আর পারল না রূপ ঘুম জড়ানো চোখগুলো দ্রুত টেনে খুলল। নিচের উপর আধারের মাঝে কোনো পুরুষ অবয়ব দৃশ্যপট হতেই আটকে চিল্লিয়ে উঠতে উদিত হলো, তবে সফল হলো না, কারণ তার আগে শক্তপোক্ত বলিষ্ঠ হাত তার মুখমণ্ডল চেপে ধরেছে, যার দরুন বক্ষদেশে প্রচণ্ড ভয় আটকে কেঁদে ফেললো এক প্রকার। তখনই ভেসে এলো উত্তেজিত অসহায় কণ্ঠস্বর, যার রূপের বহু পরিচিত। আমি তীব্রময়ী, ভয় পায় না প্লিজ। ছটফট করা হৃদয়টা মুহূর্তেই শান্ত হয়ে এলো রূপের। শীতল কান্না ভেজা চোখে তাকিয়ে রইল নির্নিমেষভাবে সেই নীলাভ চক্ষুদয়ের পানে। হুট করে জড়িয়ে ধরল রূপ, দিক বেদিক ভুলে জড়িয়ে ধরে তীব্রর বুকের ভিতর ঢুকে যাওয়ার প্রয়াস চালালো। প্রেয়সীর হঠাৎ আচরণে তীব্র থমকালেও কাল বিলম্ব না করে নিজেও রূপের উপর শুয়ে দু হাত দিয়ে আবদ্ধ করে নিল প্রেয়সীকে। এভাবে কাটলো কিছু সময়। ধীর কণ্ঠে তীব্র বলে উঠল, আরও বুকে থাকবে তীব্রময়ী? রূপ উত্তর না দিয়ে মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। তীব্র হাসলো রূপের বাচ্চা মতে, আবারও একই কণ্ঠে বলে উঠল, তখন এমনভাবে কাঁদছিলে যেন আমি কোনো কিডন্যাপার। বলেই হেসে উঠল। রূপ তীব্রর বুক থেকে মুখ বের করে ঠোঁট উল্টে বলল, আমি ভয় পেয়েছিলাম তীব্র। রূপের কথা শুনে তীব্র আরও দৃঢ় বন্ধনে জড়িয়ে নিল রূপকে নিজের বুকের মাঝে। রূপের মাথায় আলতো চুমু খেয়ে বলল, জানি তো আমার তীব্রময়ীটা কতটা ভীতু। আমি ভীতু নই তীব্র। তাই? তবে ভয় কে পেল একটু আগে? রূপ নাক ঘষল তীব্রর শার্টে, সর্বাঙ্গ ঝড় উঠল তীব্রর। এত আদরে কেন ওর তীব্রময়ীটা? কোথায় রাখবে ওকে তীব্র? শত শত ভালোবাসলেও তো কম পড়ে যাবে। তীব্র যখন এইসব ভাবছে তখনই রূপ বলে উঠল, আপনি হুট করে এসেছিলেন তো তীব্র, তাই ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? হতাশার শ্বাস ফেলল তীব্র, অসহায় কণ্ঠে বলে উঠল, কি করব বলো, তোমাকে দেখার জন্য মন ছটফট করছিল, তাই আর না পেরে চলে এলাম। জানো তো তীব্রময়ী, আজকের মতো অসহায় আমার কোনো দিনও লাগেনি। তুমি হিনা কতটা অসহায় আমি তা আজ হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তীব্রর কথা শুনে রূপ কি রিয়াকশন দেবে তাই ভুলে গেছে। ভালো করে তীব্রর মুখের দিকে তাকাতেই বুক ধক করে উঠল রূপের। তীব্রর চোখে মুখে অসহায়ত্বের সাথে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিনে কত খাটুনি করে মানুষটা, তাও রূপের খেয়াল রাখতে ভুলে না। এক নজর দেখার জন্য এত ক্লান্তির মাঝেই ছুটে আসে ওর কাছে। রূপের দৃষ্টি নিজের দিকে স্থির দেখে তীব্র মিহি কণ্ঠে বলে উঠল, এই তীব্রময়ী কি দেখো? রূপ তীব্রর মুখে হাত বোলালো আলতো আলতো করে, অতপর এক গালে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বলে উঠল, আপনি এত সুন্দর কেন তীব্র? আপনাকে যত দেখি ততই প্রেম প্রেম অনুভূতির জোয়ারে ভেসে যাই। আমি পাগল হয়ে যাই তীব্র, উম্মাদের মতো আপনাকে কাছে পেতে ইচ্ছে করে। এটা কি বয়সের দোষ নাকি ভালোবাসার তীব্র? আশ্চর্য হয়ে তীব্র তাকিয়ে আছে রূপের দিকে। বুকে ওঠা ভয়াবহ ঝড়টা আজ না থামার পণ করেছে যেন। রূপের প্রতিটি শব্দ, চয়ন, বাক্যদয় সবকিছু তীব্রকে জানান দিচ্ছে ভালোবাসার আগমনী বার্তা, যেন তারা বুকের ভেতর গুনগুনিয়ে বলে উঠছে, এই মেয়ে তোর জন্য সত্যি সর্বনাশ তীব্র। তোর ভেতর বাহির সর্বত্র রাজত্ব করা সর্বনাশা নারী তোর তীব্রময়ী, যা তোকে একটু একটু করে ভালোবাসার অনুভূতির অতলে তলিয়ে নিয়ে যাচ্ছে, ডুবে দিচ্ছে তোর অন্তর্গহীনে। তীব্র ঝট করে উঠে পড়ল, বেডে বসে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টায় মেতে উঠল। রূপ নিজেও উঠে বসলো তীব্রর পাশে। তীব্র অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রূপের দিকে তাকালো। রূপ তখনও তীব্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপের থেকে চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে তীব্র বলে উঠল, আমার যেতে হবে তীব্রময়ী, না হলে তোমার বাড়ি শুদ্ধ লোক কাল সকালে আমায় শাস্তি দেবে, তাদের আদরের দুলালির ঘুম ভাঙিয়ে ভয় পাওয়ানোর জন্য। প্রথম কথাটা গম্ভীর কণ্ঠে বলল, শেষ কথাটা করুণভাবে বলল, যাতে করে রূপ খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বেডে শুয়ে পড়ল এক সময়। এদিকে তীব্র ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে দেখছে তার বিরহে কি করে মজা নিচ্ছে এই তীব্রময়ীটা। হায় জ্বালা! তীব্রর অমন চুপসানো মুখশ্রীর দিকে তাকিয়ে রূপ অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে বলে উঠল, আপনি তো হাই লেভেলের প্রেম পড়েছেন তীব্র। আমার না বিশ্বাস হচ্ছে না আপনার এত এত পাগলামি। বলেই আবারও হাসতে শুরু করে। তবে সেটা দীর্ঘ হতে না দিয়ে তীব্র নিজের বিখ্যাত কাজ করে বসে, যার দরুন আপনা আপনি রূপের হাসি গায়েব হয়ে যায়। চোখ বড় বড় করে তীব্রর দিকে তাকিয়ে রয় নির্নিমেষ ভাবে। এক দুই করে কাটায় কাটায় 6 মিনিট পেরোতেই হাঁসফাঁস শুরু করে রূপ একটু শ্বাস নেওয়ার জন্য। তরপাতেই তীব্র ছেড়ে দিল ওকে। নিজের ঠোঁট মুছে বিরক্ত কণ্ঠে বলল, ঠিক করে কিসটাও করতে পারো না,
আবার আমি করলেও তিরিং বিরিং করো কই মাছের মতো। রূপ কিছু বলল না। ওর কেমন যেন লজ্জা লজ্জা আওয়াজ ছড়িয়ে পড়েছে চেহারা জুড়ে। তা দেখে তীব্র উঠে দাঁড়ালো। রূপের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, আমি আসছি তীব্রময়ী, কাল দেখা হচ্ছে কিন্তু। বলে ব্যালকনির দিকে এগোতে নিল। তার আগেই রূপ অবাক কণ্ঠে বলে উঠল, আপনি কোন দিকে যাচ্ছেন তীব্র? আর এলেন কি করে? ব্যালকনি দিয়ে। বিস্ময় হতবাক রূপকে রেখেই তীব্র ব্যালকনির টপকে চলে গেল। রূপ তখনও অবাক হয়ে তাকিয়ে তীব্রর যাওয়ার দিকে। মিনিটের ব্যবধানে তীব্রর গাড়ি স্টার্টের আওয়াজ কানে আসতেই রূপের ঘোর কাটল। বিড়বিড় করে বলে উঠল, লোকটা সত্যি পাগল, আমার পাগল। বলেই ব্লাশ হতে লাগলো। বেডে শুয়ে পাশের টেরিটা জড়িয়ে কল্পনার রাজ্যে হারিয়ে গেল।